ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি শাহজাহান শামীম, সবাইকে ভূত এফএম ওয়েলকাম করছি। আমি কিন্তু আমার ফার্স্ট এপিসোডে বলেছিলাম যে আপনারা যদি চান তাহলেই কিন্তু আমার সেকেন্ড এপিসোড হবে, তাছাড়া কিন্তু না। তো আপনারা অনেকেই ইউটিউবে কমেন্ট করে, ফেসবুকে মেসেজ দিয়ে, ফেসবুকে কমেন্ট করে আমাকে বলেছেন যে এটা চালানো যায়। দ্যাটস দ্য রিজন আজকে কিন্তু আমাদের সেকেন্ড এপিসোড। আর সেকেন্ড এপিসোডের নতুন সংযোজন হচ্ছে যে আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পাচ্ছেন। তো ঘটনা পাঠাতে হলে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhutfm888@gmail.com। এটার স্পেলিংটা হচ্ছে BHOOTFM888@gmail.com। এছাড়াও এটা আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি আর কথা বাড়াবো না, আমি জাস্ট সরাসরি চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। শুনি তার ঘটনা। আর নাম আর কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাসিম আলী, আমি রাজশাহী থেকে এসেছি। আর আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আসলে আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমি আর কথা বাড়াবো না ভাই, আমি আমার মূল ঘটনায় চলে যাই। আমার যে বন্ধু আমার সাথে শেয়ার করছে, সে বন্ধু একটা মেডিকেল কলেজে চান্স পায়। তো সে মেসে থেকে পড়াশোনা করে। তারপর সে খুব মেধাবী ছিল। তো মেধাবী থাকার কারণে স্যারেরা তার আলাদা একটা দৃষ্টি রাখছিল। তো তাদের ব্যাচ থেকে 3 থেকে 4 জনকে আলাদাভাবে ইন্টার্নি করাচ্ছিল। তো প্রতিদিনকার মতোই সেই দিনও মর্গে গিয়েছে ইন্টার্নি করতে আর কি। তো সেখানে যাওয়ার পরে তারা সবাই মিলে দেখে যে একটা লাশ। তো সেই লাশ সবাই একটা লাশ দেখছে। তো তাদের মনে একটা কৌতূহল জাগলো। কৌতূহলবশত তারা স্যারকে বললো যে স্যার, এই লাশটা কিভাবে মারা গেছে আর কি। তখন স্যার বলল যে এই লাশটা সুসাইড করছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে আর কি। তো তারা একটু ভয় পেয়ে গেল যে গলায় দড়ি দিয়ে মারা গেছে, এমনি তো লাশ, তারপর ভয়। তারপরে তারা এমনিতেই করছিল, তারা লাশ দেখাশোনা করছিল বা ক্লাসের জন্য যা যা করা। তো হঠাৎ করে স্যারের ফোন আসলো। তখন স্যার কথা বলার জন্য বাইরে গেল। তখন তারা সবাই লাশ দেখছিল। দেখতে দেখতে আমার বন্ধু যে, তো সে দেখলো যে লাশের বাম সাইডে একটা কালো দাগ, গলার এইখানে একটা কালো দাগ সিস্টেম। তখন সে কৌতূহলবশত সে দাগটা একটু দেখার জন্য হাত দিল। তো হাত দেওয়ার সাথে সাথে তার হাতে যে তার গলায় যে কালো দাগটা ছিল, সেই দাগটা তার হাতে উঠে আসলো। তখন সে এমনিতেই তখন কিছু মনে করেন না, যে এমনিতেই একটা মনে করছে। দিয়ে সেই দিনকার ক্লাস শেষে সবাই রুমে চলে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে পড়তে বসছে। তখন পড়া শেষ, তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। তখন সে মনে মনে ভাবলো যে ম্যাচে তো এভাবে বিদ্যুৎ, শহর অঞ্চলে সেভাবে বিদ্যুৎ লোডশেডিং হয় না আর কি। তো সে মনে করলো রাতও বেশি হয়ে গেছে, তো ঘুমাই পড়ি। তো সে ঘুমাই পড়লো। তো ঘুমাই পড়ার পরে সে লক্ষ্য করলো যে তার জানালার পাশে একটা অদ্ভুত একটা বাতির মতন আলো। সে মনে করলো যে হয়তো বা জানালা দিয়ে জনাকি টনাকি আসছে, সেটাও কিছু মনে করে নাই সে। তারপরে সে দেখলো যে, তারপরে সে আলোটা দেখার পরে সে কিছু মনে করে নাই, তখন ঘুমাই গেছে। তখন ঘুমাই যাওয়ার পরে দেখছে যে চাদরটা তার, সে যে গায়ের উপর, হ্যাঁ, সে চাদরটা জড়ো হয়ে যাচ্ছে, একসাথে জড়ো হয়ে যাচ্ছে। কেউ টানলে তো নিচে নামবে, কিন্তু সে চাদরটা জড়ো হয়ে যাচ্ছে। তো সে তাও কিছু মনে করে নাই। সেই দিনটা পার হয়ে গেছে এভাবে। তারপরের দিন ক্লাস করছে। ক্লাস করার পরে রুমে আসার পরে খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যাবেলার পরে একটু রাত হয়েছে আর কি, 7টা-8টা এরকম টাইম। তো সে পড়তে অনেক রাত হয়ে গেছে। তখন তার বন্ধু ঘুমাই গেছে, কিন্তু তার রুমমেট, তার যে রুমে থাকে সেই রুমে 2 জন ছিল, তার রুমমেট ঘুমাই গেছে। তখন সে পড়তে হঠাৎ সে দেখলো যে তার ডান পাশে, সে পড়ার টেবিলে বসে আছে, ঠিক তার ডান পাশে কেউ যেন আছে, এরকম একটা অনুভব সে পেল। তখন সে অনুভব যখন পেল, তখন সামান্য মাথা ঘোরালো, ঘাটটা ঘুরে দেখছে যে ডান পাশে কি আছে। তখন সে যখনই দেখতে গেছে, কি বলবো শাহজাহান ভাই, যে সে এটা দেখার মতন তার মানসিক শক্তি বা যেটাই বলেন, তার কোনোটাই সেটা ছিল না। তো সে দেখলো যে লাশটা সে নিয়ে ক্লাস করছিল গত পরশুদিন, মর্গে দেখে আসছিল, সেই লাশটার চেহারা এবং শুধু মাথা আছে, আর হচ্ছে আপনার 2 পা আছে, ধড় নেই। তো এটা দেখার সাথে সাথে সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়, পড়ে যায়। তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে যখন পড়ে থাকে, তখন
তো রুমমেটও ঘুমাই গেছে। তখন সে তার রুমমেট প্রায় রাত 2টা-1:30টার সময় উঠছে, হচ্ছে একটু ওয়াশরুমে যাবে আর কি। তখন উঠে দেখে যে তার রুমমেট মাথা মানে পড়ে আছে মেঝেতে। তখন সে তার মেসের সকলকে ডেকে পানি দেয়, দিয়ে জ্ঞান ফিরায় আর কি। জ্ঞান ফিরানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল, আসলে ঘটনা কি। তখন সে বলে, তখন সবাই একটা হাসির খোরাক হিসেবে তাকে কিছু মনেই করেনি। হ্যাঁ, তখন বলে যে এই তুই এত ভীতু আর মেডিকেল পড়তে আসছো, সেরকম নানা ধরনের কথা। সে তখন মানে বলছে আমারও ভীমরতি বা কিছু হতে পারে। হ্যাঁ, তো কিছু মনে করে নাই। তো সে তার বাসায় জানাইছিল ঘটনাটা যে আসলে এরকম। তো এটা যাই হোক, সে কিছু মনে করে নাই। তারপরে সে দেখে যে, ও যে ভাই আমি বলছিলাম যে তার হাতে যে কালো দাগটা লেগেছিল, সেই দাগটা সে দেখছে যে হাতে লেগে আছে। তো গ্লাভস ছিল, তারপর হাতে লেগে আছে। সো এটা ভাবতে পারছে না যে হাতে গ্লাভস থাকার পরেও আমার হাতে কি করে এটা আসলো। তখন সে যতই চেষ্টা করে উঠে না, সেই দাগটা উঠে না। তখন সেই দিনটা চলে গেল আর কি। তারপরে ওইভাবে ক্লাস করলো, মানে ওই মানসিক নিয়ে ক্লাস করার পরে তার পরের দিন সে দেখে যে এবার আরো ভয়ানক ঘটনা একটা মানে হয়ে গেছে। সে পড়তে বসছে, সে ওরকম একটা অনুভব, হ্যাঁ তার পরের দিন সে অনুভব করছে যে তার পাশে কেউ আছে এরকম একটা। তো এরকম তার পাশে আছে এরকম, মানে ঘুমাই গেছে, যখন সে ঘুমাই গেছে মানে শুয়েছে বিছানাতে, তখন সে মনে করছে যে পাশে কেউ আছে। তো পাশে তাকায় দেখে যে এর আগে বলছিলাম যে মাথা শুধু পা দেখছে, এবার শুধু দেখছে পা, শুধু পা আছে। পাটা ধরেন পা, আর পায়ের ওখান থেকে মানে রক্তের ফোনকা ছুটছে আর কি। তখন সে এটা দেখে চিৎকার দেওয়ার সাথে সাথে সে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তার রুমমেট, তারপরে তার মেসে যারা ছিল, তারা সবাই একটু সিরিয়াসলি ভাবলো যে না, সে তো প্রতিদিন এরকম একটা ঘটনা কারোর সাথে হতে পারে না। তখন সে এই ঘটনা বলছে, তখন তারা সবাই বলছে যে তুমি বাসায় যাও, যে তোমার আব্বু আম্মুর সাথে একটু আলোচনা করো। তখন সে বাসায় গিয়েছে, বাসায় গিয়ে তার আব্বু আম্মুকে বলে ঘটনাটা বলার পরে তার আব্বু আম্মুরা সিরিয়াসলি ভাবেই নাই। তখন তারা একটা ফকিরের কাছে যায় আর কি, ওঝা বা ফকির যেটা বলে আর কি। তো ফকিরের কাছে যখন গেছে, তখন সে ফকিরটা বলে যে মানে ঘটনাটা শোনার পরে বলছে যে কি ঘটনা হয়েছিল সম্পূর্ণ বলো। তো মেডিকেলের যে হাতের ওই দাগটা, এগুলো সব ঘটনা সে বলে। তখন সে বলে যে এটা কোনো সমস্যা না, এই একটুতেই কিছু হয়েছে হয়তো বা, তো আমি কিছু পানি পড়ে দিচ্ছি, এটা দিয়ে গোসল করবা। তো গোসল সে বাসায় চলে গেছে, যে 3-4 দিন গোসল করছে, তেমন সমস্যা বুঝতে পারে নাই। কিন্তু সে বাসাতেই আছে। 3-4 দিন পরে সে দেখে, মানে বাসায় আছে, সে দেখে যে একই ঘটনা। মানে হয় মাথা আছে, নাহলে পা নেই, পা আছে মাথা নেই, এরকম একটা মানে পুরো আংশিক দেহ। তখন সে এটা দেখে আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে বাসাতে। তখন তার বাবা মায়েরা খুব চিন্তায় পড়ে গেল যে আসলে কি সমস্যা। তখন তারা এর থেকেও, মানে যার কাছে নিয়ে গেছিল, এর থেকেও একটা বড় ফকিরের কাছে গেছে। তো গিয়েছে, তখন সে ফকিরের কাছে যাওয়ার সাথে সাথে সে ফকিরকে কিছু বলার আগেই সে ফকির বলছে যে তোমার এই সমস্যা হয়েছে, তাই না? তখন সে বলল জি আমার এই সমস্যা হয়েছে। তখন সে ফকিরটা বললো যে তোমার হাতে ওটা কিসের দাগ? তখন সে পুরো ঘটনা বলল। তখন সে ওঝা যা শোনালো, হাতে যে দাগ আছে কিন্তু ফকির জানেও না। হ্যাঁ, তখন বলছে যে এই দাগটা কিসের। হ্যাঁ, তখন দাগটা কিসের সম্পূর্ণ ঘটনা বলছে। তখন বলছে যে তোমার সাথে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে, এগুলার মূল উৎপত্তি সেই তখন থেকে হয়েছে, যখন তুমি তার ঘাটটা নেড়ে ইয়াটা উঠছিল আর কি, দাগটা। তখন বললো যে সেই দাগে কি আছে, যে এমন কি আছে যে আমার সাথে এমন ঘটনা হচ্ছে। তো বললো যে তোমরা যে মর্গে লাশটা দেখেছিলে, সেই লাশটা আসলে সুসাইড করছিল, গলায় দড়ি দিয়েছিল। তো গলায় দড়ি দিয়েছিল, কিন্তু সে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু কিছু দুষ্ট জিন যারা বলে আমরা কি, তো দুষ্ট জিনেরা তাকে মেরে ফেলছে। মানে রশিদে আটকা দিয়ে মানে বদমাশি করে মেরে ফেলছে আর কি, দুষ্ট জিনেরা যা কাজ করে আর কি। তো মেরে ফেলছে। আর যে দাগটা দেখছেন, এই তাদের এটা নিশানা, মানে মেরে যে ফেলছে তার এটা নিশানা ওটা। তো
এখন তুমি যেহেতু শুয়েছো, এখন তোমার পেছনে লাগছে ওরা, যে তোমাকেও ওদের সঙ্গে নেবে, মানে মেরে ফেলবে আর কি, এরকম একটা চিন্তা ভাবনা। তোমাকে প্রথমে ভয় দেখাচ্ছে, নানাভাবে ডিস্টার্ব করছে, এরকম একটা। তখন সে বললো যে তো এখন আমার কি করা উচিত বা কি করা। তো বললো যে সমস্যা নাই, আমি একটা তাবিজ তোমাকে দিয়ে দিচ্ছি, আল্লাহ ইচ্ছে হলে আর কি, আল্লাহ ভরসা, হ্যাঁ সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটা বলে তাকে একটা তাবিজ দেয়। আরও নানা, আমাকে সম্পূর্ণ বলে না যে কি কি হয়তো বা ওগুলো সে গোপন রাখছে হয়তো বা, আমাকে শুধু তাবিজের কথাটাই বলছে যে তাবিজটা দিছে আর কি। তো আরও নানা আনুষঙ্গিক দিয়েছে। তো তাবিজটা দিয়েছে, তো তারপর থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আর কি। তো এটাই আমার ঘটনা ছিল সাজান ভাই। আচ্ছা, ধন্যবাদ নাসিম আপনাকে। তো আমরা নাসিমের ঘটনা শুনছিলাম, আমরা চলে যাব দ্বিতীয় অতিথির কাছে। তার আগে একটা কথা, আমরা দ্বিতীয় অতিথি নিয়ে ফিরে আসবো ছোট্ট একটা ইন্টার পরে। ফিরে আসছি দ্বিতীয় অতিথি নিয়ে, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এসেছি দমাদি পুঠিয়া রাজশাহী। তো আমি যে ঘটনাটি আপনার কাছে শেয়ার করতে চাচ্ছি, সেই ঘটনাটি ঘটে গেছে আমার মায়ের সাথে। তো আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তো আমরা মানে জমি নির্বাচন করি বাড়ি করার জন্যে। তো জমি নির্বাচন করি সেখানে বাড়ি করার জন্যে, এবং আমরা মানে বাড়ির জন্যে ওই জায়গাতে যাই। কিন্তু জায়গাটা মানে অনেক ঝোপঝাড় জঙ্গল আকৃতি, মানে সেখানে আগে থেকেই খারাপ কিছু ঘটতো। আমরা জানা সত্ত্বেও আমাদের জমির দরকার, বাড়ি করতে হবে, সেই কারণে হ্যাঁ উপায় নাই, সেই কারণে আমরা ওখানে যাই। এবং মানে প্রাথমিকভাবে আমরা সাধারণত বেড়ার বাড়ি দিই এবং টিন দিয়ে ঘেরা থাকে। তো একদিন মানে আমরা দেখি মাঝে মধ্যে আলো টালো কিছু দেখা যায় এরকম, হ্যাঁ বাতি, আমরা যাকে বলি ভূতের বাতি। তো একদিন আমরা সবাই বাজারে এসেছি হঠাৎ। তো বাড়ির পুরুষ, হ্যাঁ হ্যাঁ, যা বাড়ির পুরুষ যারা, তারা সবাই চলে এসেছে। আমার মা শুধু মহিলা, ও মা একাই বাসায় আছে। তো মা বাসায় থাকে, মানে বাসার কাজ কাম করে, রাত্রে যেগুলো কাজ হয়। তো হঠাৎ করে মা দেখে যে একটা বাতি। তো মা বলছি এত রাতে বাতি, প্রায় 9টা 9:30। আর গ্রামে তো, হ্যাঁ গ্রামে এটা তো অনেক রাত। তো পরে মা ভাবে একটা বাতি হয়তো কোনো মানুষ হইতে পারে। মা কিছুক্ষণ মানে দাঁড়িয়ে থেকে দেখে। তো দেখার পরে হঠাৎ করে দেখে যে বাতিটি মানে চলে যাচ্ছে আবার দাঁড়াচ্ছে। এমন সময় মা ভাবে আসলে কি এটা মানুষ নাকি ভূত জিন হতে পারে। তো মা ঘর থেকে বাইরে আসে প্রায় উঠানের মাঝামাঝি। তো সেখান থেকে প্রায় কাছাকাছি দেখা যাচ্ছে। তো মা দেখে যে এটা আসলে কি। তো কিছুক্ষণ পর দেখে বাতিটি মানে 2 রকম হয়ে গেছে, একটা টর্চ লাইটের আলো আর একটা মানে মোমবাতি বা বাতি মনে হচ্ছে। হ্যাঁ, তো আলোটা মনে হচ্ছে যে একজন মানুষ মানে 2 হাতে করে নিয়ে আছে এরকম। হ্যাঁ, কিন্তু কোনো মানে মানুষ নাই, জাস্ট বাতি। তো মা বলছে তাহলে এটা ভূত হইতে পারে। তো আমার মায়ের আবার অনেক সাহস, সে ভাবে যে আমি তাহলে এটা মানে দেখবে যে আসলে কি ওটা মানে ওর সেই দেখে ছাড়বে, এরকম কিছু একটা মানে মনের মধ্যে জোর নিয়ে এসেছে। তো পরে এখন ভূতেরা সাধারণত মনে হয় যে ওরা মনের কথা শুনতে পারে, এরকম কিছুই হতে পারে। সে কারণে বাতিটা স্থির হয়ে যায়, মানে দাঁড়িয়ে যায়। তখন মা ভাবে যে কি ব্যাপার, আমার মনের কথা শুনতে পেয়েছে নাকি, এরকম মানে ভাবে, একটু ভয় পায় মনের মধ্যে। হ্যাঁ, তো পরে মা ওই কথাটা শুনে মানে দাঁড়িয়ে থাকে, আলোটা দাঁড়িয়ে থাকে। তখন মা একটু ভয় পেয়ে মানে ঘরের ভিতরে চলে আসে, এসে দরজাটা আটকে দেয়। তো বাড়ি ছিল না, শুধু আমাদের বাড়ি ওখানে। তখন মানে আটকে দেওয়ার পরে দেখে বাতিটা দাঁড়িয়ে আছে, জানালা দিয়ে একটু করে দেখছে, আবার জানালা মানে বন্ধ করে দিচ্ছে। তারপরে এরকমভাবে অনেক সময় প্রায় 15-20 মিনিটের মতো হবে, এরকমভাবে কাটছে। পরে মা বলছে যে কি ব্যাপার, কাহিনী কি, আমাকে কিছু করবে নাকি, এরকম ভাবছে আর দেখছে। তো হঠাৎ করে আলোটি মানে বাড়ির দিকেই চলে আসছে আর কি, মানে আপনার মায়ের দিকে। হ্যাঁ,
তখন মা তো অনেক মানে মানে ভয়ের মতোই প্রায় গাটা ঘেমে গেছে। এরকম সময় মা ভাবছে যে জীবনে যা হয় হবে, মানে ওই বলে মা আবার ভাবে যে মানে ভূতের আর কি আগুন দেখে ভয় করে নাকি, এই সেন্সটা। হ্যাঁ। তো হঠাৎ করে মা বালিশের নিচ থেকে একটা মানে ম্যাচ বাহির করে এবং একটা করে কাঠি জ্বালায় আর কিছুক্ষণ ধরে রেখে জানালা দিয়ে বাইরে ফেলে দেয় ওই মানে ওই আলোটার দিকে। পরে ওই আলোটা আসতেই থাকে এমন সময় মাছ মানে উঠানের মাঝে এসে আলোটা দাঁড়িয়ে যায়। তখন মা ভাবে আর ওই মানে একটু করে দেখে আর মানে দরদ যা পড়ার তাই পড়ে আর ওই মানে কাঠি একটা করে বাইরে ফেলে দেয়। তো এই করতে করতে মানে প্রায় মানে শেষের দিকেই এমন সময় মানে আর একটা কাঠি আছে আর আলোটা ওখানে দাঁড়িয়ে আছে। মা বলছে যে যদি মানে চলে যাস তো যাস, নাহলে যা ক্ষতি করিস, আমার আর কিছু করার নাই, আর একটা কাঠি আছে। এ বলে মা কাঠিটা মানে জানালা দিয়ে ধরে কিছুক্ষণ রেখে বাইরে ফেলে দেয়। দিয়ে পরে দেখে যে কিছুক্ষণ পরে জানালা খুলে দেখে আলোটি মানে আপনি গায়েব হয়ে গেছে, হারিয়ে গেছে। তো মা খুব মানে ভীত হয়ে থাকে এবং জানালা টানালা সব মারা থাকে। পরে কিছুক্ষণ পরে প্রায় 1-8 ঘন্টা পরে আমি আমার ভাইয়েরা আমরা বাজার থেকে গিয়ে মাকে ডাকি। তখন মা 2-3 ডাক দেওয়ার পরে মা দরজাটা খোলে এবং পরে বাহিরে আসে, এসে আমাদেরকে সাথে সেরকম মানে কিছু বলেনি। পরে আমার আব্বারা বড় ভাইয়েরা বাজার থেকে আসে, পরে সকালবেলা আমাদের সবার সাথে ঘটনাটা আর কি শেয়ার করে। তারপরে থেকে মানে এরকম ঘটনা কোনো ঘটেনি। তাই মাঝে মধ্যে একাদিন বাতি টাতি হয়তো আমরা দেখতে পাই। এখনো বর্তমানে এখন আর নাই, এখন জায়গাটা তো অনেক বাসা টাসা হয়েছে, সেই কারণে হয়তো আর দেখা যায় না। এটাই আমার ঘটনা আর কি। ধন্যবাদ লিটন আপনার ঘটনার জন্য। তো আমরা আমাদের সাথে তৃতীয় অতিথি যোগ দিবে, তো উনি আমাকে ফোন দিয়ে আর কি বলছিল যে উনি রাস্তায় আছেন। তো আমরা তৃতীয় অতিথিকে নিয়ে আবারও ফিরে আসবো। তো ভিউয়ার্স, আমি তৃতীয় অতিথি নিয়ে চলে এসেছি। তো তার আগে তার কাছে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলবো যে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদেরকে ঘটনা পাঠাতে হলে অবশ্যই ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhutfm888@gmail.com। এটার স্পেলিং হচ্ছে BHOOTFM888@gmail.com। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি তৃতীয় অতিথির কাছে এবং শুনবো তার ঘটনা। নাম এবং কোথায় থেকে এসেছেন? আমার নামটা হলো মোহাম্মদ রকি। আর আমি আসছি, আমার বাসা হলো দোমাদিতে, ঠিক আছে। আমার ঘটনাটা ঠিক আজ থেকে প্রায় 1 বছর আগের। আমি যখন আমাদের দিকে যে আপনার চৈত মাসে যখন পেঁয়াজ ওঠে, তখন আমি একজন গাড়ি চালক, নসিমন গাড়ি আছে আমার, আমি গাড়ি চালাই। আর সেহেতু বুঝেন তো যে যখন পেঁয়াজের ওঠে তখন অনেকগুলো টিপ থাকে একটা গাড়িওয়ালার। দেখা যাচ্ছে 20-25 জনের পেঁয়াজ তুলো আমি সবগুলাই মারার চেষ্টা করি সামথিং ভাবে। তারপর একদিন বিকেলবেলা আমাদের এক ভাই বলছেন যে পাশের গ্রামে আমার পেঁয়াজ লাগাইছি, ওখানে আমি পেঁয়াজ আনতে যাবো। তাই আমি বললাম আচ্ছা আপনি পেঁয়াজ উঠানি পর আমাকে ফোন দিবেন, আমাকে ফোন দিলে আমি চলে যাব। তখন সে রীতিমতো চলে গেছে। যাওয়ার পরে আমি এইদিকে আরো আমাদের পেঁয়াজ টিপ ছিল, আমি এগুলা মারতে অনেক দেখা যাচ্ছে আমার এখানে সন্ধ্যা 7টা পার হলো। তারপর আমাকে সে ফোন দিয়ে বললো যে ভাই আমি তো পেঁয়াজ নিয়ে বসে আছি, তুমি কই? তাই বললাম যে ভাইয়া আমি এই তো কিছুক্ষণের ভিতরে আসবো। তখনও কিন্তু আমার আরেকটা টিপ ছিল হাতে, ঠিক আছে, পেঁয়াজের। ওই টিপটা মারার জন্য আমি আবার তাকে বললাম যে ভাই আমি একটু পরে আসছি। তাই বলে আমি আরেকটা পেঁয়াজের ভাড়া ছিল, ওইটা মারা পরে এখানে এসে আজান দিয়ে ফেললো। তখন আমি বললাম যে ভাই আসবো, যে সে বলে যে অবশ্যই তুমি আসো, আমরা বসে আসো তোমার জন্য। তখন আমি গাড়ি নিয়ে রীতিমতো আমার গাড়ি ধরেন হালকা হেডলাইটে আলো আছে, যাই হোক চলার মতো। তখন আমি গেলাম, যাওয়ার পরে আমি তো রাস্তাটা সঠিক চিনি না। তখন আমি বললাম যে ভাই কোন দিক দিয়ে আসবো? সে বলে যে ইয়া করো তুমি, ওই পীরের আছে না এটি পরেন। তো আমি বললাম হ্যাঁ চিনি, আমি ওইটা চিনি। তো বললো ওই পীরের ওই পাশ দিয়ে তোমার ওই ভিটি আছে, ওই ভিটি দিয়ে ওই দাঁড়া বা নদী যাকে বলে, ছোট নদী, ওর পার দিয়ে রাস্তা আছে, সরু রাস্তা, মানে 7 ফিট হয়তো বা রাস্তা। আর আমাদের গাড়ি কোন রকম যাওয়া যায়। তাই আমি বললাম ভাই এই রাস্তা তো গাড়ি ঘুরবে না, মানে গাড়ি তখন থেকে আবার আমার ঘুরে পেঁয়াজ নিয়ে আসা লাগবে। তখন সে বললো না গাড়ি ঘুরবে, আমরা আসছি, তুমি আসো। তারপর প্রায় 1-1.5 কিলো রাস্তা মাঠ দিয়ে চলে গেলাম। এক ধারে আপনার নদী আর এক ধারে ফাঁকা বিল, ঠিক আছে। তারপরে গেলাম, যাওয়ার পর
দেখলাম যে হ্যাঁ তারা দুজন বসে আছে আমার অপেক্ষায়। আমরা রীতিমতো পেঁয়াজ সাজা বান্ধা পরে আমরা ওখান থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পর আমার একটা জায়গা আছে খুব উঁচু নিচু আর কি, মানে ওখানে গাড়ি উঠতে একটু সমস্যা হবে। আমার টার্গেট তখন আমি দূরে নিয়ে যে একটা প্রেশার দেওয়া লাগে ইঞ্জিনে দিয়ে আমি ওঠার চেষ্টা করছিলাম ওখানে, যে যাই হোক উঠে চলে আসছি। আসার রীতিমতো ধরেন আমি তো কিছু বুঝতে পারিনি যে আমার সঙ্গে কি হয়েছে। তারপর আমি পেঁয়াজ নামানোর সময় দেখি যে আমার বুকে জ্বলছে। বাড়িতে এসে পেঁয়াজ হ্যাঁ, এই তো বাড়িতে পৌঁছানোর পর আচ্ছা পেঁয়াজ নামানোর সময় দেখি যে বুকে আমার জ্বলছে। তা বললাম ভাই আপনারা পেঁয়াজ নামান, আমি বাড়ি যাবো। তখন তাদের কাছে আমি গাড়িটা রেখে আমার বাড়িতে এসে আমার মাকে বললাম যে মা দেখো তো আমার এখানে এই সমস্যা। তখন সে বলে এখানে কিভাবে পড়লো? তেমন মনে হয় ইঞ্জিনে পানি পড়েছে। তো বলতে পানি পড়লে পায়ে পড়বে, তেমন পায়েও এক জায়গায় জ্বলছে। তো পা দেখালাম মাকে, এখনো কালো আছে ওখানে। তারপর ওখানে দেখলাম যে মনে হচ্ছে আগুন দিয়ে মানে একটা সন্নি তাতানোর পর ধরলে মানুষের যেমন একটা ছাক দেওয়ার পরে যেরকম ফোসা পড়ে যায় লাল, হ্যাঁ ওরম কাল ছিঁড়ে পড়ে ফুলে উঠেছে আর ওর ভিতর থেকে পানি বের হবে ভাবে এমনটা। তোর মা দেখে আমাকে কিছু না বলে বললো তোমার নানির কাছে যাও। তো আমাদের গ্রাম থেকে আবার প্রায় 2.5 কিলো দূরে নানি বাড়ি রঘুরামপুর, ওখানে গেলাম যে নানি দেখালাম। নানি দেখার পর নানি বললো সমস্যা একটু আছে, তুমি এই ওষুধটা লাগাও। লাগানোর পর রীতিমতো আমি বাসায় আসার পর রাত্রে আমার অনেক জ্বর। পরের দিন আমার বাড়িতে আবার 2 জন গেছে পেঁয়াজের ভাড়ার জন্য, যে আমরা বলছে কি অবস্থাতে। আমার মা আবার বললো এই ব্যাপার, কালকে ভাড়া মারতে যায় এই অবস্থা হয়, এই জ্বর চলে আসছে। ঘটনা শোনার পর তারা বললো এই কবিরাজ আছে, ওর কাছে নিয়ে যেতে হবে। সে বেলাতে যে এক কবিরাজের নাম। তখন আমরা তার বাসায় গেলাম, যাওয়ার পর রাত্রে তখন মোটামুটি 9টা, তাকে ঘুমে ওঠানোর পর সে বলল কি খবর? তা আমি বললাম দাদা আমার তো এক জায়গায় ভাড়া নিয়ে গেছিলাম, যাওয়ার পর এরম সমস্যা। তখন সে বলে যে ইয়া করো কোন জায়গায় গেছিলাম? আমি বললাম যে এতিবরের পীরের মাজার আছে, ওই মাজার থেকে ওই বিলের ভিতরে গেছিলাম পেঁয়াজ আনতে, পেঁয়াজের ভাড়া ছিল। তো সে চোখ বন্ধ করে কি যেন গুনলো নাকি কি করে সে আমাকে বললো তোমার দেখো 5 জায়গা মানে ওই খাম করে দিয়েছে ওরা জিনেরা। দিয়ে আমি গুনলাম যে হ্যাঁ আসলে তো আমার শরীরে 5 জায়গায় এরম ছ্যাক মারে, এই বুকে পিঠ হয়ে ঠ্যাঙ্গে এই সাইডে মোট 5 জায়গায় দেখছি আমার চিহ্ন হয়েছে। তারপরে সে পানি পড়া দিল আর বললো পানি দিয়ে যায় গোসল করবা, আর একটা দোয়া শিখাই দিল যে দোয়াটা পাঠ করবা। তখন আমি বললাম যে দাদা কিভাবে কি বলো? তো বলছে জিনের বাচ্চারা ওখানে শুয়েছিল আর গাড়ির সাইলেন্সার তো বোঝেন ইঞ্জিনের, ওই সাইলেন্সারের বাতাসটা গরম বাতাসটা যে ওদের গায়ে লাগছে। লাগা পরে ওরা মানে ইয়ার কারণে আমাকে ধরার চেষ্টা করছে। খালি আমাকে দাদা বললো যে তুমি যদি ওখানে জোরে না আসতে গাড়ি নিয়ে তাহলে তোমাকে হয়তো বা যে কোনো একটা ক্ষতি রাত্রে করে দিত। কিন্তু আমি আমার গ্রামও জানে যে আমি একটু স্পিডে গাড়ি চালাই, আর পেঁয়াজের গাড়ি তো বোঝেন যে লোড গাড়ি, এই কারণে চলে আসি। তারপর আসার পর আমি মোটামুটি দাদা পানি পড়া দিল, দিয়ে হ্যাঁ ভালো ওষুধ দিল লাগালাম। তার মাস 3-4 পর হঠাৎ আমার একটা দোকান আছে, ওই দোকান থেকে আমি বাসায় গেছি রাত্রি 11টার তরফ। তখন আমি বাথরুমে যাই। আমাদের বাথরুমটা আবার আপনার বাসা থেকে একটু দূরে, মানে ব্যাক সাইডে এক কথায় বলা যায়, মানে আমাদের গ্রামের বাড়ি পর্যন্ত মানে অ্যাটাচ তো বাথরুম না, দূরে যাওয়া লাগে। তো বাথরুম করে আমি রীতিমতো বের হয়ে আসছি। আসার পর দেখি যে আমার আবার অটোমেটিক সেই ওই 5 জায়গাতেই মানে আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে। পরে এসে বললাম আমার ছোট ভাই যে এই অবস্থা যে কি করা যায়? তখন বলছে চলো দাদার বাড়ি যাই। তখন আবার ওই কবিরাজের বাড়ি 2 ভাই গেলাম, অনেক কষ্ট করে দূরে সাইকেল ওই চালালো, আমরা বসেছিলাম। যাওয়ার পর ওখানে সে দেখে বলে যে ওই যে জিনিসটা তোমাকে জ্বালাইছিল তোমাদের ওখানে মেহগনের গাছ আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো ওখানে ওই আসি তোমাকে আবার জ্বালানোর চেষ্টা করছে, তোমার একটা তাবিজ করা লাগবে, একটা মোটা খরচ হবে, তারপর ইনশাল্লাহ কিছু হবে না। তারপর আমি বললাম আচ্ছা দাদা আমি আসবো না। তারপর তাবিজ দেওয়া পরে আপাতত আমি এখন ভালো, আর তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই ছিল আর কি আপনার। হ্যাঁ এটাই। আচ্ছা, ধন্যবাদ রকিম আপনাকে। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। তো আপনাদের কোন ঘটনা কেমন লাগছে, ভালো কি খারাপ, অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কেমন ঘটনা আপনারা চাচ্ছেন এবং সেটাও আমাদেরকে বলবেন, আর আপনারা ঘটনা পাঠাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং হাসতেই থাকবেন। খোদা হাফেজ।